আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হাসিব মারজান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি। সংবাদ শিরোনামগুলো। বাংলা নববর্ষ ঘিরে দেশজুড়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। মঙ্গল শোভাযাত্রার নামে র্যালি হবে কিনা 10 এপ্রিল জানাবে ঢাকা বিশ্ববিদ্যালয়। জুলাই আগস্ট গণহত্যা মামলায় সাবেক এমপি ফজলে করিম চৌধুরীকে জিজ্ঞাসাবাদের অনুমতি। যুবলীগ নেতা ফিরোজকে কারাগারে পাঠানোর নির্দেশ। বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার ব্যারিস্টার তুরিন আফরোজ আদালতে, 10 দিনের রিমান্ড আবেদন। ফরিদপুরে বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কায় বাস উল্টে 5 জন নিহত। ঝিনাইদহে দুর্ঘটনায় ইজি বাইক যাত্রী মা ছেলে নিহত। এবং গাজায় ইসরায়েলি বোমা হামলায় আরও কমপক্ষে 60 জন নিহত। ফিলিস্তিনিদের উচ্ছেদ পরিকল্পনার কথা আবারও জানালেন ট্রাম্প নেতানিয়াহু। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদের জন্য একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চলেছে বিস্তারিত সংবাদে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় 9 জনকে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক এমপি এবিএম ফজলে করিম চৌধুরীকে 16 এপ্রিল জিজ্ঞাসাবাদ করতে তদন্ত সংস্থাকে অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সাথে চট্টগ্রামের যুবলীগ নেতা মোহাম্মদ ফিরোজকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আসলে মরদেহ পোড়ানোর ঘটনায় সম্পৃক্ততা থাকার প্রমাণ পাওয়ায় পুলিশ কর্মকর্তা আবদুল্লাহ হিল কাফি, ওসি আরাফাত হোসেন সহ 3 জনকে 16 এপ্রিল হাজির করা হবে। রিপোর্ট আরও জানাচ্ছেন মাজহুল হক মান্না। প্রসিকিউশন ট্রাইব্যুনালকে জানায়, জুলাই আগস্টে গণ অভ্যুত্থানের সময় ছাত্রদল নেতা সহ 9 জনকে হত্যা করা হয়। আহত হন 459 জন আন্দোলনকারী। ঘটনার দিন চট্টগ্রামের যুবলীগ নেতা মোহাম্মদ ফিরোজ অস্ত্র হাতে হামলার পাশাপাশি অস্ত্র সরবরাহের কাজে যুক্ত ছিলেন বলে প্রমাণ পেয়েছেন তারা। তাকে গ্রেপ্তার দেখানো এবং সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য প্রসিকিউশন আবেদন জানালে আদেশ দেন আদালত। 3 নম্বর আইটেমে ছিল চট্টগ্রামের যে মানবতা বিরোধী অপরাধ হয়েছে জুলাই আগস্টে, সেই মামলাটি নির্ধারিত তারিখ ছিল আজকে। সেখানে আসামি ফজলে করিম চৌধুরীকে আমরা 1 দিনের জন্য ইন্টারোগেশনের অনুমতি চেয়েছিলাম। আদালত সেটা দিয়েছেন। আগামী 16 জুলাই তাকে 1 দিনের জন্য ইন্টারোগেট করার অনুমতি দেওয়া হয়েছে, 16 এপ্রিল। এবং ওই মামলাতে আরও একজনকে গ্রেপ্তার করে আজকে হাজির করা হয়েছিল, ফিরোজ, যার বিরুদ্ধে সরাসরি অস্ত্র নিয়ে মিছিলে গুলি করার অভিযোগ আছে। আশুলিয়ার মরদেহ পোড়ানোর ঘটনায় 3 পুলিশের বিরুদ্ধে আবেদন করলে আদেশ দেন ট্রাইব্যুনাল। তদন্তটা চূড়ান্ত হয়ে গেছে। সেখানে 3 জন আসামি অন্য মামলায় গ্রেপ্তার করা ছিল, তাদেরকে আজকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করা হয়েছে। এটা তদন্ত রিপোর্ট আশা করছি কয়েকদিনের মধ্যেই চূড়ান্তভাবে এসে যাবে। তদন্তের সময় বোমা পাওয়ার বিষয়ে কথা বলেন গুমের ঘটনায় অভিযোগ করা ব্যক্তিরা। এখানে বোমা ছিল, মানে বোমা উত্তরকৃত বোমা ছিল। উত্তরকৃত বোমাগুলো রাখার একটা বিধান আছে, রাখা যায়, এটাকে এক্সপ্রেশন করে দিতে হয়। এটা হতে পারে উদ্দেশ্য প্রণীত, আমরা এটা জানি না। স্যাররা বলেন না এই কারণে, যেহেতু উপদেষ্টা ভিজিট করেন না, প্রধান উপদেষ্টা বললে হয়তো বিব্রত অবস্থায় করবেন, দেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হবে। চিফ প্রসিকিউটর জানিয়েছেন, জুলাই আগস্ট গণহত্যার বিচার বাংলাদেশেই হবে। প্রয়োজনে আইসিসির কাছ থেকে সহযোগিতা নেওয়া হবে। মাজহুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় আব্দুল জব্বার নামের এক শিক্ষার্থীকে হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার ব্যারিস্টার তুরিন আফরোজকে সিএমএম আদালতে আনা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের রিমান্ড চাইবে পুলিশ। সেখানে আছেন রিয়াজ ইসলাম। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। রিয়াজ, কখন তুরিন আফরোজকে আদালতে উঠানো হবে আর সেখানকার সবশেষ অবস্থা আমাদের জানান। হাসিব, যে বিষয়টি জানাতে চাই যে তুরিন আফরোজকে বেলা 1টার সময় কিন্তু এই আদালত প্রাঙ্গণে আনা হয়েছে। মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে 4 আগস্ট তার উত্তরায় আব্দুল জব্বার নামে একজন শিক্ষার্থী, তাকে হত্যা চেষ্টার মামলায় মূলত তাকে এই গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা
তাকে এই মুহূর্তে হাজতখানায় রাখা হয়েছে। তার মামলার যে শুনানি সেটির প্রস্তুতি চলছে। 5 নম্বর আদালতে মূলত সিএমএম কোর্টের সেটি উঠানো হবে বলে আমরা জানতে পেরেছি। পুলিশের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে, তাকে 10 দিনের রিমান্ড আবেদন করতে পারে। মামলার এজাহারে যেটা আসলে বলা হয়েছে সেটি হলো গত 4ই আগস্ট যে মামলার বিষয়টি, সেটি হচ্ছে তাকে সে হত্যা চেষ্টা করে আব্দুল জব্বার নামে একজন শিক্ষার্থীকে। তবে আমরা যেটি জানতে পেরেছি দুপুর 2:30টা থেকে 3টার মধ্যে কিন্তু এই মামলাটি উঠানো হবে। তবে পুলিশের পক্ষ থেকে আরেকটি বিষয় জানানো হয়েছে, তার বাসায় গতকাল তল্লাশি করে তার মোবাইল এবং ল্যাপটপ পাওয়া গেছিল, সেখানে সরকার বিরোধী আসলে কিছু তথ্য পাওয়া গিয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো দুপুর 2:30টার পরে বা 3টার পরে কোর্টটি বসতে পারে, তখন আসলে বিস্তারিতভাবে জানানো যাবে। হাসিব। রিয়াজ, আপনাকে ধন্যবাদ। সিএমএম আদালত থেকে সরাসরি জানাচ্ছিলেন রিয়াজ ইসলাম। প্রবাসী বাংলাদেশিদের ভোটের আওতায় আনতে কার্যকর উপায় খুঁজছে নির্বাচন কমিশন। প্রবাসী ভোটারদের ভোটদান পদ্ধতি নির্ধারণ নিয়ে কর্মশালার উদ্বোধন করে প্রধান নির্বাচন কমিশনার এম নাসিরউদ্দিন বলেন, এ ব্যাপারে যথাযথ পদ্ধতি বাছাইয়ে বিভিন্ন দেশে চলমান ব্যবস্থা বিবেচনায় রাখা হয়েছে। রিপোর্ট করছেন সাদি মাহমুদ। আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটের অধিকার দিতে শুরু থেকেই কাজ করে যাচ্ছে বর্তমান নির্বাচন কমিশন। এরই পরিপ্রেক্ষিতে প্রবাসী ভোটারদের ভোটদান পদ্ধতি নির্ধারণ নিয়ে নির্বাচন প্রশিক্ষণ ভবনে কর্মশালা। দিনব্যাপী কর্মশালায় অংশ নেন বিভিন্ন জাতীয়, আন্তর্জাতিক, সরকারি বেসরকারি সংস্থার কর্মকর্তা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এ ধরনের কর্মশালার মাধ্যমে প্রবাসী ভোটারদের ভোটদান পদ্ধতির ভালো সমাধান মিলবে বলে আশা প্রকাশ করেন প্রধান নির্বাচন কমিশনার। Our honorable chief advisor, he has actually committed to the nation that he wants to see অন্তর্বর্তী সরকারের মতো নির্বাচন কমিশনও আগামী নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ভোট দেওয়ার ব্যবস্থা করতে প্রতিশ্রুতিবদ্ধ। অনেক পর্যালোচনার পর নির্বাচন কমিশন 3টি পদ্ধতি নিয়ে কাজ করছে। এই ধরনের কর্মশালা আমাদের সঠিক পথ খুঁজতে সাহায্য করবে। আগামী নির্বাচনেই প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার দিতে চায় নির্বাচন কমিশন। সে লক্ষ্যেই কাজ এগিয়ে চলছে। প্রবাসীদের ভোটিংয়ের আওতায় আনতে একটি কার্যকরী উপায় আমরা খুঁজছি। এ ব্যাপারে যথাযথ পদ্ধতি বাছাইয়ে বিভিন্ন দেশে চলমান ব্যবস্থা বিবেচনায় রাখা হয়েছে। বিস্তৃত পরিসরে সম্ভব না হলেও এবারের নির্বাচনে প্রবাসীদের ভোটে অন্তর্ভুক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। শেষ পর্যন্ত নির্বাচন কমিশন সুযোগ করে দিতে পারলে প্রায় 1.5 কোটি প্রবাসী বাংলাদেশি ভোট দিতে পারবেন। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। চলমান বিনিয়োগ সম্মেলনে অংশ নেওয়া বিভিন্ন দেশের শীর্ষ বিনিয়োগকারী ও দেশের প্রতিনিধিরা প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বাংলাদেশের বিনিয়োগ পরিস্থিতি ও সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেছেন তারা। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে সাউথ কোরিয়ার বিনিয়োগকারীদের একটি প্রতিনিধি দল নেতৃত্ব দেন ইয়ং ওয়ান কর্পোরেশনের চেয়ারপারসন কি হাং সুং। এরপর প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে চীনা বিনিয়োগকারীদের একটি প্রতিনিধি দল। দলের নেতৃত্ব দেন মেইনল্যান্ড হেডওয়ার হোল্ডিংস লিমিটেডের ডেপুটি চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক পলিন এনগান। ফরিদপুরে ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় 7 জন নিহত হয়েছেন। ফরিদপুরে আহত হয়েছেন কমপক্ষে 30 জন। শাহাদাত হোসেন তিতু ও শেখ সেলিমের পাঠানো তথ্য বিরোচিতে রিপোর্ট করছেন রাজীব আহমেদ। ফরিদপুরের জুয়াইরে স্থানীয়রা জানান, মোকসেদপুর থেকে ছেড়ে আসা লোকাল বাস ফারিয়া পরিবহন নাগরকান্দা হয়ে ফরিদপুর যাওয়ার সময় জোড়াইর এলাকায় পৌঁছলে সড়কের পাশে থাকা বিদ্যুতের খুঁটিতে আঘাত করে উল্টে যায়। এ সময় বিদ্যুতের পিলার প্রায় 7 থেকে 8 ফিট বাসের ভেতরে ঢুকে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বাসের নিচে চাপা পড়ে থাকা কয়েকজনকে উদ্ধার করেন। হতাহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঝিনাইদহের শোলকুপায় ট্রাকের ধাক্কায় ইজিবাইকে থাকা মা ও ছেলে নিহত হয়েছেন। পুলিশ ও স্থানীয়রা জানান, ইজিবাইকে করে শীতালিডাঙ্গা গ্রামের নিজ বাড়িতে যাচ্ছিলেন সোহেল রানার স্ত্রী রিপা ও তার ছেলে 6 বছর বয়সী সোয়াদ। পথে ঝিনাইদহ কুষ্টিয়া মহাসড়কের চাঁদপুর নামক স্থানে পেছন থেকে আসা একটি ট্রাক ইজিবাইককে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে রিপা ও শিশু সোয়াদ রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাদের ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রিপাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে ভর্তির পর সোয়াদেরও মৃত্যু হয়। রাজীব আহমেদ, চ্যানেল আই।
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে মোহাম্মদ তৈয়ব নামে এক বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন হয়েছে। বুধবার সকালে উপজেলার জারুলিয়াছড়ি বিওপির সীমান্তবর্তী ৪৬-৪৭ নম্বর পিলারের শূন্যরেখায় মিয়ানমারের পাশে এই ঘটনা ঘটে। আহত মোহাম্মদ তৈয়ব নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের কম্বনিয়া এলাকার বাসিন্দা সাবের আহসাদের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, অবৈধভাবে পণ্য পাচারের জন্য নাইক্ষ্যংছড়ি সীমান্তের চোরাই পথ দিয়ে মিয়ানমারে গিয়েছিল ওই যুবক। পরে ওপার থেকে গরুসহ বিভিন্ন পণ্য নিয়ে ফিরে আসার সময় জারুলিয়াছড়িতে শূন্য লাইন এলাকায় পৌঁছালে মিয়ানমারের অভ্যন্তরে পুঁতে রাখা স্থলমাইনের বিস্ফোরণ হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, গণহত্যাকারী ইসরায়েলকে প্রত্যক্ষ পরোক্ষভাবে সহায়তা করেছে ইসলাম বিদ্বেষী ফ্যাসিবাদী অবৈধভাবে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকার। তারা পাসপোর্টে ইসরায়েলের নাম সংযুক্ত করে এবং ইসরায়েল থেকে টেলিফোনের আড়ি পাতা যন্ত্র কিনে তাদেরকে আর্থিক ও রাজনৈতিকভাবে সহযোগিতা করেছে বলেও জানান তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে জাতীয়তাবাদী ছাত্র দল আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। আজকে যেখানেই হাসিনা আশ্রয় নিন না কেন, বাংলাদেশের মানুষ সারা জীবন এই আওয়ামী ফেসিবাদী ইসলাম বিদ্বেষী এই আওয়ামী লীগের বিরুদ্ধে এই ধিক্কার জানিয়েই যাবে যে তারা মুসলিম বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, আলেম বিদ্বেষী, সারা পৃথিবীতে ইসরায়েলপন্থীদের সমর্থক ছিল। মধ্যপ্রাচ্য সহ শক্তিশালী মুসলিম দেশগুলোকে প্যালেস্টাইনের পক্ষে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে দুদু বলেছেন, সারা বিশ্ব ঘৃণা প্রকাশ করলেও তা উপেক্ষা করে গণহত্যা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। শুধু মুসলিম রক্ষা নয়, মানবতা বিরোধী অপরাধ ঠেকাতে ফিলিস্তিনিদের পাশে থাকতে হবে। প্রতিবাদের নামে লুটপাট না করারও আহ্বান জানিয়েছেন তিনি। যাদের রুখে দাঁড়ানোর জন্য আমরা প্রত্যাশা করি, সেসব দেশ কিন্তু বিশেষ করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ কার্যকর ভূমিকা না নিয়ে কিছুটা নীরবতারই পালন করেছে। আমার মনে হয় এটা পরিহার করে সারা বিশ্বের সঙ্গে ইসলামী জাতির অতীতের যে লড়াইয়ের ইতিহাস সেটাকে ধারণ করে এই মানবতার সপক্ষে আমাদের দাঁড়াতে হবে। বিক্ষোভ মিছিল, প্রতিবাদ মিছিলের মধ্যেও কিছু দুষ্কৃতকারী কিছু ব্যবসা প্রতিষ্ঠানে তথাকথিত অভিযোগের নামে আক্রমণ করেছে এবং লুটপাট করেছে। এটা ঘৃণ্য ব্যাপার, এটা সমর্থনযোগ্য না। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় আরও কমপক্ষে ৬০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০০-র বেশি। এ নিয়ে নিহতের সংখ্যা ৫০,৭৫০ ছাড়িয়ে গেছে। ওয়াশিংটনে বৈঠকে গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ পরিকল্পনার কথা পুনর্ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বিস্তারিত জাকি আক্তারের রিপোর্টে। বিশ্বজুড়ে বিক্ষোভ আর নিন্দার মধ্যেও গাজায় হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। সোমবার ভোর থেকে টানা হামলায় ২৪ ঘন্টায় কমপক্ষে ৬০ জন নিহত হয়েছেন। ইসরায়েলি বাহিনীর হামলায় আহত ফিলিস্তিনি সাংবাদিক আহমেদ মনসুর মারা গেছেন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ৮ জন। অপরদিকে খান ইউনিসের নাসের হাসপাতালের কাছে বোমা হামলায় আরও ৩ জন নিহত হয়েছেন। আন্তর্জাতিক বিচার আদালতের গ্রেফতারি পরোয়ানা সত্ত্বেও যুক্তরাষ্ট্র সফর করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার হোয়াইট হাউসে নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও বলেছেন, ভয়ঙ্কর মৃত্যুর ফাঁদে পরিণত হওয়া গাজা পুনর্গঠনে বহু বছর লেগে যাবে। দুই নেতা জানান, কয়েকটি দেশ গাজাবাসীকে নিতে রাজি আছে। ১৮ই মার্চ যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েল আবারও হামলার শুরুর পর থেকে গাজায় ৪ লাখেরও বেশি মানুষ বস্তুচ্যুত হয়েছেন। এই সময় নিহত হয়েছেন প্রায় ১৪০০ ফিলিস্তিনি। জাকিয়া আক্তার, চ্যানেল আই।
চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষ উদযাপনকে ঘিরে দেশজুড়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এ সময়ে কোনো নিরাপত্তা হুমকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বাটা ও কেএফসির দোকানে হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। মঙ্গল শোভাযাত্রার নাম এখনও ঠিক হয়নি বলে জানান সংস্কৃতি উপদেষ্টা। জাকিয়া আক্তারের আরেকটি রিপোর্ট। চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষ উদযাপনকে ঘিরে এবার নানা আলোচনা হয়েছে। ইউনেস্কো স্বীকৃত মঙ্গল শোভাযাত্রার নাম কি হবে এ নিয়েও আগ্রহ সবার মধ্যে। এসব বিষয়ে সিদ্ধান্ত নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উচ্চ পর্যায়ের বিশেষ সভা শেষে জানানো হয় সারা দেশে উৎসব সুষ্ঠুভাবে উদযাপনের সব ব্যবস্থা নেওয়া হয়েছে। ডিএমপি কমিশনার কিন্তু ঢাকার ক্ষেত্রে সিদ্ধান্ত দিবে, অন্যান্য জেলাগুলির ক্ষেত্রে জেলা পুলিশ যারা আছে তারা সিদ্ধান্ত দিবে, অন্যান্য মেট্রোপলিটন এলাকায় মেট্রোপলিটন পুলিশেরা সিদ্ধান্ত দিবে। এটা তো শুধু ঢাকায় অনুষ্ঠানটা হচ্ছে না, এটা তো পুরো বাংলাদেশে অনুষ্ঠানটা হচ্ছে। এখন যার যার এলাকায় তারা তাদের এই থ্রেট বা অন্য কিছু দেখে তারা সিদ্ধান্তটা দেবে। ইসরায়েল বিরোধী প্রতিবাদের সময় দেশের বিভিন্ন স্থানে বাটা ও কেএফসি লুটপাটের ঘটনায় ৪৯ জনকে আটক করা হয়েছে। এমন লুটপাটের ঘটনা যেন না ঘটে সেজন্য ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। নাম কি থাকছে এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্টেক হোল্ডারের সঙ্গে আলোচনা করে 10 তারিখে জানাবেন। বাঙালি এবং আরো অন্যান্য জাতিগোষ্ঠী সবাই অংশগ্রহণ করছে এবার উৎসবে, এবং এটা আপনি সরকারি উদ্যোগে দেখতে পাচ্ছেন। এখনই কিন্তু বান্দরবনে মেলা চলছে, আমাদের নৃগোষ্ঠীর আয়োজনে রাঙামাটিতে চলছে, এবং চৈত্র সংক্রান্তির দিনে ছুটি ঘোষণা করা হয়েছে যাতে ভিন্ন জাতিগোষ্ঠীর মানুষেরা উৎসব করতে পারেন। এবং ঢাকার শোভাযাত্রাতে এবার শুধু বাঙালি না, আরো 26টা জাতিগোষ্ঠী অংশগ্রহণ করছে। পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রার চূড়ান্ত নাম 10 এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হবে বলে জানান সংস্কৃতি উপদেষ্টা। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। থাইল্যান্ডের স্বনামখ্যাত প্রারাম 9 হাসপাতালে চিকিৎসার সুযোগ করে দিতে ঢাকায় চালু হলো রেফারেল অফিস। রাজধানীর গুলশান এভিনিউতে ওই রেফারেল অফিসে রোগীদের চিকিৎসা পরামর্শ দেওয়ার পাশাপাশি সহজে মেডিকেল ভিসার ব্যবস্থা ও ভ্রমণের জন্য প্রয়োজনীয় গাইডলাইন দেওয়া হবে। আরও জানাচ্ছেন জান্নাতুল বাকিয়া কেকা। উন্নত প্রযুক্তি নির্ভর চিকিৎসা সেবা সহজেই জনমানুষের কাছে পৌঁছে দিতেই থাইল্যান্ডের স্বনামখ্যাত প্যারাম 9 হাসপাতালের এই রেফারেল অফিস। ওয়েলনেস হরিজন্সের সহযোগী হিসেবে প্যারাম 9 হসপিটালের সংযোগকারী ঢাকার রেফারেল অফিস থাইল্যান্ডে চিকিৎসার আগে দেশেই রোগীদের জন্য প্রি কাউন্সিলের ব্যবস্থা করবে। রাজধানীর গুলশানে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন ঢাকায় নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত। Proximity, affordability, hospitality, and most important of all, our dedication to providing top quality service. কিডনি ট্রান্সপ্লান্ট, ক্যান্সার চিকিৎসা, অর্থোপেডিক চিকিৎসা ছাড়াও জটিল ও সূক্ষ্ম ল্যাপ্রোস্কোপিক অস্ত্রোপচার ও স্থূলতাজনিত সমস্যা নিরসনে ব্যারিয়াট্রিক সার্জারির জন্য ঢাকায় বসে থাইল্যান্ডের বিশেষজ্ঞ চিকিৎসকদের মতামত ও পরামর্শ পাওয়া যাবে। Your partnership is the key to this success, and we look forward to working closely together to serve patients with compassion and excellence. Surgical disease such as the breast center, vascular center, urology center, thyroid center, also the minimally invasive center. When conservative treatment like medication, physical therapy, and lifestyle modification no longer provide relief. We hope to carry the same approach into building this referral center. Our goal is simple. We want to make quality healthcare easy and accessible. রেফারেল অফিসে প্রতিদিন সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত রোগীরা থাইল্যান্ডের প্যারাম 9 হাসপাতালের চিকিৎসার সুযোগ নিতে প্রয়োজনীয় তথ্য ও সেবার জন্য দিক নির্দেশনা নিতে পারবেন। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। দেখছেন চ্যানেলের সংবাদ। এই পর্যায়ে নিচ্ছি বিরতি, আর বিরতির পর ফিরে এলাম। বিরতির পর স্বাগত আর একবার চ্যানেল আই সংবাদে। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, বিশ্বের বিভিন্ন দেশে সমাজতন্ত্রের পতন হয়েছে, তাই এদেশের রাষ্ট্রীয় মূলনীতিতে সমাজতন্ত্র রাখার কোনো মানে নেই, বরং ওয়েলফেয়ার বিষয়টি বেশি গ্রহণযোগ্য হতে পারে বলে মন্তব্য করেন তিনি।
জাতীয় প্রেস ক্লাবে গণশক্তি সভার এক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, সংস্কার প্রস্তাবের 166টির মধ্যে 125টির সাথে একমত হয়েছে তার দল। আলোচনার মূল বিষয় ছিল রাষ্ট্রীয় মূলনীতি পর্যালোচনা সভা। সামগ্রিক বিষয়টা এরকম হয়েছে যে আমি মনে করি যে একটা প্যান্ডোরার বাক্স খুলে দিয়েছেন, যা আসে তাই, ইউ ডিসকাস এভরিথিং। তো এরকম করতে হবে, এই প্যান্ডোরার বাক্স বন্ধ করতে পারবেন তো শেষ পর্যন্ত। আমি প্রত্যেকবার বলি, আমি এটা বলতেই থাকবো, ডক্টর ইউনূস একবারও রাজনীতি নিয়ে, সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর বৈঠক ডাকেননি। উনি ডেকেছেন ইস্যু নিয়ে। এখন ইস্যু আপনি যাই দেন। এ পর্যায়ে রয়েছে নিটল টাটা কৃষি সংবাদ। নোয়াখালী সদরের পশ্চিমাঞ্চলে প্রায় 150 বছর ধরে হোগলা পাতা আবাদ হচ্ছে। এই পাতা থেকে তৈরি হচ্ছে কুটির শিল্পের নানা পণ্য, যা বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। কুটির শিল্পের এসব পণ্য তৈরিতে প্রথম ধাপের দড়ি প্রস্তুত করে দিচ্ছেন স্থানীয় নারীরা। সংসারে কাজের পাশাপাশি হোগলা পাতার দড়ি তৈরিতে আগ্রহ বেড়েছে তাদের। নোয়াখালী থেকে আলাউদ্দিন শিবলুর তথ্য, ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। জেলার সদর উপজেলার চরমটুয়া, আন্ডারচর সহ কয়েকটি ইউনিয়নের আবাদ হচ্ছে হোগলা পাতা। দেখতে ধান গাছের মতো মনে হলেও উচ্চতা 5 থেকে 12 ফুট পর্যন্ত হয়। দীর্ঘ সময় জমি থেকে কাঁচা পাতা কেটে তা শুকিয়ে তৈরি হচ্ছে দড়ি, চাটাই সহ নানা সামগ্রী। এর সঙ্গে যুক্ত আছে কয়েক হাজার নারী পুরুষ। পাতা দিলে মনে করেন উচ্চে বড় ছোট উসমিয়াল করি হেলাই, আগে ছোট গুণ বানাই হেলাই, শেষে বড় গুণ বানাই হেলাই। এটার থেকে আমরা এখানে মুড়ি ভাঙি, আমাদের এটাই সময় কাটা, আমাদের এটাই ভাল লাগে, আমাদের ইনকামও, আমাদের রুজিও। পাতা দিয়ে মুড়ি পাকে, এরপরে জুড়ি বানায়, খাট বানায়, পাপোশ বানায়, এগুলা দিয়ে জুড়ি বানায়, স্যার বানায়। হোগলার দড়ি থেকে তৈরি হচ্ছে সোফা, পাপোশ, ঝুড়ি সহ কুটির শিল্পের বিভিন্ন পণ্য, যা রপ্তানি হয়ে দেশের সীমানা পেরিয়ে চলে যাচ্ছে বিভিন্ন দেশে। ঔষধি বিভিন্ন প্রোডাক্ট তৈরি আর সৌন্দর্য পরিবেশ বান্ধব জিনিস তৈরি হইতেছে। এই সৌন্দর্য জিনিসগুলা বাইরে বিভিন্ন স্থানে বিক্রি করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে 2024-25 অর্থ বছরে বাণিজ্যিকভাবে জেলায় 115 হেক্টর জমিতে হোগলা পাতার চাষ হয়েছে। 5,000 টাকা স্প্রেড যদি করা হয়, তারা যদি ইনভেস্ট করে প্রায় 30,000 টাকার মতো পায় পার বিঘাতে। তো এটা একটা ভালো উদ্যোগ। সরকারি সুযোগ সুবিধা পেলে এ খাত থেকে আরও বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা। আল মুকসিদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। পর্যটকদের পদচারণায় মুখর পাহাড়ি কন্যা রাঙামাটি। সার্বিক নিরাপত্তায় কাজ করছে ট্যুরিস্ট পুলিশ। দীর্ঘ বিরতির পর পর্যটকদের আগমনে আবারও চাঙ্গা হয়ে উঠেছে হোটেল, রিসোর্ট সহ পর্যটন ব্যবসা। মনসুর আহমেদের পাঠানো তথ্য, ভিডিও চিত্রে রিপোর্ট করছেন আফরোজা হাসি। ঈদ কিংবা যে কোনো উৎসব উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকদের ঢল নামে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি রাঙামাটিতে। পর্যটক মুখর ঝুলন্ত ব্রিজ, কাপ্তাই লেক, সুখী নীলগঞ্জ, শুভলং ঝর্ণা সহ রাঙামাটির বিভিন্ন দর্শনীয় স্থান, লেক, পাহাড় আর প্রকৃতির অনিন্দ সৌন্দর্যে অভিভূত পর্যটকরা। মজা করছি, আমরা কাছাকাছি নিয়ে আসছি, ভালো লাগছে। পাহাড়ি রাস্তা, এটা অসাধারণ, ড্রাইভিং এক্সপেরিয়েন্স অসাধারণ। সবাই খুব মজা করছি, ভালো লাগছে সবকিছু মিলিয়ে। ঈদের ছুটিও পেয়েছি। ক্রাউড এখনো কম, কিন্তু ভালোই লাগছে। ভালো লাগছে বিদায়টা, আবার নেক্সট টাইম আবার আসলাম। সার্বিক নিরাপত্তায় নিরবিচ্ছিন্নভাবে কাজ করছে ট্যুরিস্ট পুলিশ, কর্মচঞ্চল পর্যটন সংশ্লিষ্টরাও। আমরা যেটা আশা করছিলাম আর আশানুরূপ আমরা টুরিস্ট পাবো। ঈদের ছুটিতে 60 থেকে 70% রুম বুকিং হয়ে গেছে। আশা রাখছি গত বছরের তুলনায় এবছর রেকর্ড সংখ্যক পর্যটক রাঙামাটিতে আসবে। রাঙামাটির পর্যটন শিল্পের বিকাশের পাশাপাশি অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিতে পরিকল্পিত উদ্যোগ জরুরি বলছেন সংশ্লিষ্টরা। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। জানাবো খেলার খবর। চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ শুরু হচ্ছে বাংলাদেশ সময় দিবাগত রাত 1টায়। সংবাদ শেষ করবো, তবে যাওয়ার আগে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার।
বাংলা নববর্ষ ঘিরে দেশ জুড়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। মঙ্গল শোভাযাত্রার নামে র্যালি হবে কিনা 10 এপ্রিল জানাবে ঢাকা বিশ্ববিদ্যালয়। জুলাই আগস্ট গণহত্যা মামলায় সাবেক এমপি ফজলে করিম চৌধুরীকে জিজ্ঞাসাবাদের অনুমতি। যুবলীগ নেতা ফিরোজকে কারাগারে পাঠানোর নির্দেশ। বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার ব্যারিস্টার তুরিন আফরোজ আদালতে 10 দিনের রিমান্ড আবেদন। ফরিদপুরে বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কায় বাস উল্টে 5 জন নিহত। ঝিনাইদহে দুর্ঘটনায় ইজি বাইক যাত্রী মা ছেলে নিহত। এবং গাজায় ইসরায়েলি বোমা হামলায় আরও কমপক্ষে 60 জন নিহত। ফিলিস্তিনিদের উচ্ছেদ পরিকল্পনার কথা আবারও জানালেন ট্রাম্প নেতানিয়াহু। চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই ছিল চ্যানেল আই সংবাদের এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।